ব্রিটিশরা আগমনের প্রায় 100 থেকে 150 বছর পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে বিশেষভাবে মুসলিমদের নেতৃত্বে হয়েছিল। হাজী শরীয়তুল্লাহর কথা আমরা জানি, বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহের কথা আমরা জানি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত এই ভূখণ্ডের মানুষের যে মুক্তির আন্দোলন এই জিনিসটা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে ব্রিটিশরা এসে মুসলমানদেরকে অফিসিয়ালি পিছিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম তারা রাষ্ট্রভাষা ছিল ফার্সি, সে ফার্সি ভাষাকে বাতিল করে দেয় এবং রাষ্ট্রভাষা হিসেবে ইংরেজিকে ঘোষণা করে। এই এক সিদ্ধান্তের মধ্য দিয়ে মুসলমানদের যে অগ্রগতি ছিল সম্পূর্ণরূপে তারা রাষ্ট্রের মৌলিক প্রত্যেকটা জায়গা থেকে পিছিয়ে পড়ে। রাজনীতি, অর্থনীতি থেকে প্রত্যেকটা সেক্টরে মুসলিমরা পিছিয়ে পড়ে এবং এর মাধ্যমেই মূলত এই অঞ্চলের মানুষ যারা ছিল তারা সবগুলো জায়গায় পিছিয়ে পড়ার ফলে এই অঞ্চলের মানুষরা নানাভাবে বৈষম্যের শিকার হয়েছিল, যে জরিপগুলো আমরা ইতিমধ্যে দেখেছি। তখন ওই সময়কার যে মুসলিম নেতৃবৃন্দ তাদের সবচেয়ে বড় শঙ্কার জায়গা যে এই অঞ্চলের মানুষকে এগিয়ে কিভাবে নেওয়া যায়। মূল দ্বন্দ্বের জায়গাটা যখন বঙ্গভঙ্গ হয়, যখন আমরা এটা জানি 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, এই সকল পিছিয়ে পড়া বা হারানো যে ঐতিহ্য সেই ঐতিহ্য ফিরে পাওয়ার একটা প্রথম আশার জায়গা তৈরি হয় বঙ্গভঙ্গের মাধ্যমে। কারণ এই অঞ্চলে যখন ঢাকাকে রাজধানী করা হবে স্বাভাবিকভাবে ঢাকাকে কেন্দ্র করে একটি সমৃদ্ধ শহর গড়ে উঠবে। এইটার বিরোধিতা কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী শ্রেণী সর্বপ্রথম শুরু করে এবং খুবই স্ট্রংলি এটার বিরোধিতা শুরু করে। কারণ তাদের ধারণা ছিল যদি ঢাকায় রাজধানী তৈরি হয় এই অঞ্চল সমৃদ্ধ হবে, তখন কলকাতা কেন্দ্রিক যে বিশাল একটা শহরায়ন এই জিনিসটা ধীরে ধীরে পতন হইতে থাকবে। এই জন্য তারা খুবই স্ট্রংলি বিরোধিতা করে এবং শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ রদের মাধ্যমে আমাদের সেই আশার বাতিঘর আবার নিভে যায়। পরবর্তীতে নতুন করে এই অঞ্চলের মুসলিম নেতৃবৃন্দ খাজা সলিমুল্লাহর কথা আমরা জানি, নবাব নওয়াব আলী চৌধুরীর কথা আমরা জানি, শেরে বাংলা একে ফজলুল হক সহ সকল নেতৃবৃন্দ চিন্তা করলেন যে আমাদেরকে এই অঞ্চলের মানুষের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। কারণ শিক্ষার জায়গায় যদি অগ্রগতি করতে পারে তবেই এই অঞ্চলের মানুষের সমৃদ্ধি নিশ্চিত করা পসিবল। সেই ধারণা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এটি সাকসেস হয়। তো যারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল ঠিক সেই ব্যক্তিরাই একই স্বার্থে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করে এবং তারা বলেছেনও যে বঙ্গভঙ্গ যেই জন্য আমরা বিরোধিতা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেম একই কারণে আমরা বিরোধিতা করছি। তো তাদের ধারণা যে বঙ্গভঙ্গকে আমরা রদ করতে পারছি, দ্যাট মিনস তাদের উন্নতি হবে না, কিন্তু যদি আবার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে বরঞ্চ শিক্ষার মাধ্যমে এই জাতি আবার উন্নত হয়ে যাবে। তো তাদের যে পারপাস সেই পারপাস সার্ভ হবে না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার চরমভাবে বিরোধিতা করা হয়। বর্তমান জেনারেশন আমরা যারা পড়াশোনা করছি অনেক সময় আমরা আমাদের প্রেক্ষাপটটা ভুলে যাই। আমাদের কাছে একটা নেগেটিভ অতীত আছে যেটা আমরা জানি যে যাদের বিরুদ্ধে সংগ্রাম করে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম করে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, কিন্তু দুর্ভাগ্যবশত এই বিশ্ববিদ্যালয়ে সেই কলকাতার সংস্কৃতিকে সবচেয়ে প্রাধান্য হিসেবে দেখা হয়েছিল। একটা লম্বা সময় পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে যে মুসলমানদের আত্মপরিচয়, ইসলামী সংস্কৃতি এবং একই সাথে ইসলামের বিভিন্ন সিম্বলকে চরমভাবে ভিলেনাইজ করা হয়েছে। গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদের সময়টাতে আমরা দেখেছি যে দাড়ি এবং টুপি নিয়ে পর্যন্ত প্রচণ্ড অ্যালার্জি আমরা দেখতে পেয়েছি। এই চর্চাটা এই বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে। একটা শিক্ষার্থী এখানকার এই বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ, একজন মুসলমান, সে শুরু থেকে এই প্র্যাকটিস করে আসা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে সে হাজারবার ভাবতে হতো যে আমার প্যান্ট যদি টাকনুর নিচে না থেকে উপরে থাকে না জানি আমাকে টর্চারের শিকার হতে হয়। এই জিনিসগুলো আমরা দেখেছি। গেস্ট রুম এবং গণরুমের যে নষ্ট কালচার, এই কালচার এখানে এস্টাবলিশ ছিল। দীর্ঘদিন পর্যন্ত ইসলামিক এই সংস্কৃতিকে, যে সংস্কৃতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থান, সেই সংস্কৃতিকে নতুন করে আবার চর্চা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ গেস্ট রুম এবং গণরুমের যে নোংরা কালচার, এই কালচার থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু একই সাথে আরেকটা দুর্ভাগ্যের বিষয় হলো, ইতিহাস আমরা পর্যালোচনা করলে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল জায়গা থেকে অনেক অবদান, এই জাতির সমৃদ্ধির জন্য তার অনেক অবদান। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এই জন্যই প্রতিষ্ঠা হয় না। একটা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য এই জায়গাগুলোতে সমৃদ্ধি অর্জন করবে, এই অঞ্চলের মানুষকে লিড দিবে, এই পারপাসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক জায়গা থেকে যেই প্রত্যাশা মানুষের ছিল সেই প্রত্যাশা পূরণ করতে পারে নাই। এখন অবধি এই জিনিসটা নিশ্চিত করা যাচ্ছে না।
আপনি চিন্তা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি টপ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে থাকার জায়গাটা নিশ্চিত করতে পারে নাই আমাদের রাষ্ট্র। এটা দুর্ভাগ্য আমাদের। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসে একজন নারী শিক্ষার্থী, সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর সে জানে না যে সে থাকবে কোথায়, তার থাকার পর্যাপ্ত জায়গা আমরা দিতে পারি নাই। এটা আমাদের চরম ব্যর্থতা। এমন এক আজব সিস্টেম, এই বিশ্ববিদ্যালয়ের সীমানা পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে পাবলিক রুট চলে গেছে, সিটি কর্পোরেশনের রাস্তা চলেছে, সবাই যাতায়াত করছে। এই জিনিসগুলোকে কেন্দ্র করে বারবার নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। একজন নারী শিক্ষার্থী তার হল থেকে বের হওয়ার পরে অসংখ্য ভবঘুরে নেশাগ্রস্ত মাতালরা ঘোরাফেরা করে। মাঝে মাঝে আমাদের বোনেরা হেনস্থার শিকার হয়, কিন্তু এটার কোনো প্রতিকার নাই। এটা রাষ্ট্র করতে পারছে না। আমরা এখনও জানি না যে এটা আদৌ কোনো সলিউশন আছে কিনা। একটা বিশ্ববিদ্যালয় যেখানে চরম প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ মেধাবী যারা বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, তাদের কাছ থেকে এই রাষ্ট্র সার্ভিস চায়, কিন্তু তাদের নিরাপত্তাটুকু আমরা নিশ্চিত করতে পারছি না, তাদের থাকার জায়গাটুকু আমরা নিশ্চিত করতে পারছি না। এই জায়গাটা আমাদের ব্রিথিং করতে হবে, যে যদি সত্যিকার অর্থেই বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রপার সার্ভিসটা চাই, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দেশ ও জাতি গঠনের সমৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর জন্য অবশ্যই যে মৌলিক জিনিসগুলো, এই জিনিসগুলোকে আমাদের নিশ্চিত করতে হবে। আমি জানি না পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয় এমন আছে কিনা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকার জায়গা নিশ্চিত করতে পারতেছে না, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে। আমরা সব কিছুকে পলিটিসাইজ করে ফেলছি।